আর এই হচ্ছে পুরীর সমুদ্র। গিজ গিজ করছে লোক, গিজ গিজ করছে লোক। কত মানুষ এখানে জলে, সমুদ্রের জলে স্নান করছে। আহা কি আনন্দ করছে, লাভলি। লিঙ্গরাজ এই শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে পুরো রহস্যটা। লিঙ্গরাজ মানে হচ্ছে লিঙ্গদের রাজা। বহু পুরনো আমল থেকে শিবকে এই মন্দিরে পুজো করা হতো কীর্তিবাস নামে। তারপরে সেটা পরিবর্তন হয়ে হয় হরিহর। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কেউ যদি দ্বাদশ জ্যোতির্লিঙ্গম ভিজিট যদি না করে লিঙ্গরাজ মন্দির যদি ভিজিট করে তাহলে তার পুণ্য অনেক 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 গুণ বেড়ে যায়। আমি শুধু হাত রেখেছি, বললে বিশ্বাস করবে না, আমার গায়ে কাটা দিচ্ছে এখন। আমি হাত রেখেছি, আমার মনে হচ্ছে আমার শরীর দিয়ে বিদ্যুৎ খেলে গেছে। আর বাকি পুরো মন্দির ঘুরে আমার যা অনুভূতি হয়েছে সেটা আমার অন্তরাত্মাই জানে। বলা হয় জগন্নাথ দেবের যে পুরীর মন্দির রয়েছে সেই পুরীর মন্দিরের থেকেও কিন্তু এই মন্দিরটা প্রাচীন। 64 যোগিনী টেম্পল বাইরে থেকে দেখতে খানিকটা এরকম। ঢুকেই তোমরা দেখতে পাবে এইখানে দেবী দুর্গার 64টা রূপ। এই 64 যোগিনী টেম্পল হচ্ছে তন্ত্র সাধনার জায়গা। গোটা ভারতবর্ষে এই 64 যোগিনী টেম্পল কিন্তু 4টে রয়েছে। সেই রাজার বাড়ি থেকে একটা সুড়ঙ্গ সোজা নেমে আসতো হচ্ছে এই পয়েন্টটাতে। গুড মর্নিং ফ্রম পুরী। পেছনে বাইক এখানে পার্ক করে দিয়েছি। ভোরবেলা 5টার সময় উঠেছি, স্নান টান করে রেডি হয়ে তৈরি হয়ে চলে এসেছি মন্দিরের সামনে। আর এই হচ্ছে পুরীর মন্দির। ভেতরে যাই, কতক্ষণ সময় লাগবে আমি জানি না, মোবাইল টোবাইল সমস্ত কিছু রাখতে হবে। সকালবেলা 6টার সময় আমি মন্দিরে ঢুকেছিলাম আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7টা 10। জগন্নাথ দেবের দর্শন পেয়ে এখন এই মুহূর্তে আমি বেরিয়ে চলে এসেছি, মন্দিরের বাইরে রয়েছি। এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, দেখে নাও। আর এই যে জায়গাটা যেটা রয়েছে এখানে পাঁচিলটা এখন অব্দি কনস্ট্রাকশনের কাজ চলছে। এই পাঁচিলটা তুলে দিলে এখান থেকে দেখা যাবে না। এটা খুব সুন্দর একটা ভালো ভিউ পয়েন্ট টাইপের হয়ে রয়েছে। আমি লাকি এই জায়গাটা আমি পেয়ে গেলাম, সত্যিই লাকি। দেখে নাও, এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। মন্দির থেকে বেরিয়ে এসেছি তো তাই বেশি কথা আর বলছি না, একটু শান্ত থাকি। কিছুক্ষণ বাদে আসছি আমি, বাইক আমার ওইখানে পার্ক করে রাখা রয়েছে, আসছি একটু বাদে, আসছি একটু শান্ত আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। মন্দির থেকে এখন আমি চলে এসেছি আমার হোটেলে, রয়েছি হোটেলের ছাদে। আর আমি রয়েছি পুরীতে হোটেল রয় প্যালেস। ছাদ থেকে কিন্তু পুরীর মন্দির একদম সুন্দরভাবে ভিজিবল। তোমাদেরকে আরও ভালো মতো করে যদি আমি দেখিয়ে দিই, এই হচ্ছে খুব সুন্দর একটা ছাদ, দেখতেই পাচ্ছ গাছগাছালি লাগানো কত সুন্দর। আর এই হচ্ছে পুরীর মন্দির এইখানে। হোটেলে যখন চলেই এসেছি তাহলে চলো চট করে তোমাদেরকে আমার হোটেলের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রুম, যে হোটেলে আমি রয়েছি। এটা হচ্ছে একটা নন এসি রুম, একটা ডাবল বেড খাট রয়েছে, দুটো জানলা, এদিকে একটা এদিকে একটা। এটা হচ্ছে বাথরুম, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতেই পাচ্ছ, ছোট বাট ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা আয়না রয়েছে, এখানে আমি আমার জিনিসপত্র সব অগোছালোভাবে রেখে দিয়েছি। আর এই রুমটার আরও একটা বিশেষত্ব হচ্ছে, আমি যে রুমটাতে রয়েছি এই রুমটার পার্টিকুলার এই জানলাটা থেকে কিন্তু জগন্নাথ দেবের মন্দির কিন্তু দেখা যায়। গতকালকে রাত্রিবেলা আমি আসার পর যখন এটা দেখলাম, মানে কি বলবো, আমি শুধু সন্ধ্যেবেলা শুধু দেখছি কত সুন্দর লাইটিং হয়ে রয়েছে। লাস্ট ব্লগে যেরকমটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আরও একবার তোমাদেরকে ভালো মতো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, যেটা আমার রুমের জানলা থেকে সম্পূর্ণভাবে ভিজিবল। এবার তাহলে এসি রুমটা দেখে নেই চট করে। এই হচ্ছে এসি রুম। টোটাল রুমটার সাইজ দেখো, যথেষ্ট বড় রয়েছে। সবার প্রথমে 4 জন শুতে পারবে এত বড় একটা বেড রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, অনেক বড় একটা জানলা। এটা হচ্ছে বাথরুম। বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, যথেষ্টই পরিষ্কার রয়েছে, স্মেল নেই কোনো বাথরুম থেকে। আর আরেকটা জিনিস রয়েছে, এখানে একটা ছোট্ট রান্না করার জন্য গ্যাস ওভেন লাগিয়ে আই থিঙ্ক এরকমই কোনো ব্যবস্থা। আর এখানে একটা ছোট্ট বেসিন। আমি একদম টপ ফ্লোরে যেহেতু রয়েছি তার জন্য তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লিফট রয়েছে, এই হচ্ছে এখানে লিফট। আর সোজা টপ ফ্লোর থেকে একদম এগিয়ে আসলে এই হচ্ছে ছাদ, এই হচ্ছে পুরো ছাদ। এবারে তোমরা বলবে যে দাদা এই হোটেলটার লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে স্বর্গদ্বার দিয়ে ঢুকে এসে শঙ্করাচার্য যে মঠ রয়েছে সেই মঠের একদম সামনে। ছাদ থেকে মঠ কিন্তু পুরোপুরি ভিজিবল। এই হচ্ছে শঙ্করাচার্য মঠ, আর এই হচ্ছে শঙ্করাচার্য মঠের মেন গেট। আর এখান থেকে
একদম কোনাকুনি হচ্ছে এই বিল্ডিং। এমনটা ছাদ থেকে তোমাদেরকে বলছিলাম, এই দিকটা হচ্ছে স্বর্গদ্বার। ওই স্বর্গদ্বারের রাস্তাটা দিয়ে সোজা ঢুকে এসে মঠের মেন গেটের ঠিক উল্টো দিকে এইরকম কোনাকুনি এই হচ্ছে রয় প্যালেস। আমার যেহেতু অলওয়েজ 11th আওয়ারে প্ল্যান হয়, তাই আমি আলাফিয়া থেকে এই হোটেলের কন্ট্যাক্টটা পেয়েছি এবং আমি চলে এসেছি পুরীতে হোটেল রয় প্যালেসে থ্রু আলাফিয়ার সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিসক্রিপশন বক্স চেক করে নিও, সেখানে উইথ ফোন নাম্বার কিন্তু আলাফিয়ার ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমরা যদি পুরীতে আসতে চাও ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো বা ফোন নাম্বারে ফোন করে কমিউনিকেশন কিন্তু করে নিতে পারো। মেঘে মেঘে বেলা কিন্তু কম হয়নি, তাই চলো একটুখানি রেডি হয়ে নেই, রেডি হয়ে বাইরে বেরিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকের দিনটা একটু লম্বা আছে, যদি ব্রেকফাস্টটা ঠিকমতো করে না করি না তাহলে ব্যাপারটা জমবে না। কারণ পুরীতে আসার আমার এইবারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু এই ব্লগেই তোমরা জানতে পারবে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে মামা ভাগ্নে রেস্টুরেন্টে। গতকালকে রাত্রিবেলাও কিন্তু আমি এই মামা ভাগ্নে রেস্টুরেন্ট থেকেই কিন্তু ডিনারটা করে গেছিলাম। আর এখানকার বাঙালি খাবার দাবার একদম, আর আমি ভেজ খাই, তো কোনো রকম অসুবিধা হয়নি। আর এখন ব্রেকফাস্টে অর্ডার করেছি হচ্ছে পুরি সবজি, 30 টাকা প্লেট নেবে। হচ্ছে গরম গরম লুচি, মানে পুরি সবজি বলেছে কিন্তু এটা হচ্ছে লুচি। আর এই হচ্ছে এখানে হচ্ছে তরকারি, বেশ ভালো খেতে। এই সবজি আর এই লুচিটা নিয়ে, মানে আলুর তরকারিটা দিয়ে পুরো কচুরির মতো ফিলিং আসছে, পুরো কচুরি। একদম গুছিয়ে দাবিয়ে একদম ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এই হচ্ছে মামা ভাগ্নের রেস্টুরেন্ট, কাকাতুয়া রয়েছে, কাকাতুয়ার একদম পাশে আর এই মামা ভাগ্নের। আর আগের বার যখন এসেছিলাম তখন পুরীতে ছিলাম হচ্ছে এখানে মা ভবনে, তো রাজুদার সাথে দেখা করাচ্ছি। পেছনে এখানে হচ্ছে লাইট হাউস, আর এখানে বাইক পার্ক করে দিয়েছি। আর এবারে সোজা হচ্ছে সমুদ্র। পুরীতে এসছি যখন সি বিচে আসবো না, এটা হতে পারে না, কোনো বাঙালির পক্ষে সম্ভব নয় সমুদ্রে আসলে সি বিচে না আসাটা। আর এই হচ্ছে পুরীর সমুদ্র। গিজ করছে লোক। ওফ, জলে নামবো না, জলে নামার আমার এবারের ট্রিপে কোনো রকম ইন্টেনশন নেই। অন্য কোনো সময় আবার জলে গিয়ে দাপাদাপি করব, কারণ গতবার যখন পুরীতে এসেছিলাম তখন আমি একটু জলে দাপাদাপি করেছিলাম। তো এবারের সেই প্ল্যানটা নেই, এবারে একটু ডিফারেন্ট প্ল্যান রয়েছে। বাট সি শোরটা দেখো, ও হো কত মানুষ এখানে সমুদ্রের জলে স্নান করছে। আহা কি আনন্দ করছে, লাভলি। পুরীর সমুদ্র নিয়ে যত বলবো তত কম বলা হবে। দীঘার থেকে পুরী অনেক বেটার আমার কাছে, অ্যাটলিস্ট, যদিও অনেক বছর হয়ে গেল দীঘা আমার যাওয়া হয়নি। এই হচ্ছে পুরীর সমুদ্র। গতকালকে একটা সুন্দর রাইড করে আসার পর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগের লাস্টে যে মহাপ্রভুকে সন্ধেবেলায় যে ক্ষীরটা দেওয়া হয়েছিল, সেই ক্ষীরটা আমাকে দিয়ে গেছে আর এটার প্রাপ্তি হয়েছে একমাত্র রাজুদার জন্য। কেমন আছো? ভালো আছে। মা হোটেলের পুরো দেখাশোনার দায়িত্বে রাজুদা রয়েছে। আর তার সাথে সাথে তোমাদের যদি মনে হয় যে তোমরা এই রকম ক্ষীর খেতে চাও বা মহাপ্রভু মহাপ্রসাদ খেতে চাও, তাহলে কিন্তু, এবং পুজো সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, এবং তার সাথে লজ, সমস্ত কিছু কিন্তু রাজুদার দায়িত্বে কিন্তু হয়ে যাবে। রাজুদার ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু রাজুদার সাথে যোগাযোগ করে নিয়ে যদি পুরীতে আসতে চাও। আর রাজুদা যেভাবে গাইড করে না, মানে আমি লাস্টবার পুরীতে আসার পর আমি যা জিনিস দেখতে পেয়েছি পুরীর মন্দিরে গিয়ে, সেটা একমাত্র হয়েছে রাজুদার জন্য। মানে ওই স্মৃতি ভুলবো না। আজকেও আমি মন্দিরে গেছিলাম, কিন্তু ওই বারটা বেটার ছিল, এটা বলতেই হবে, এটা মানতেই হবে। কেননা ওবারে আমি যা জিনিস পেয়েছি, এবারে সেই জিনিসটা হয়নি। বাট ঠিক আছে, এবারে একটু অন্যরকম হয়েছে। লাইট হাউস থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব হচ্ছে পুরী বাইপাস হয়ে সোজা ভুবনেশ্বরের দিকে কেন যাচ্ছি সেটা আগে বাইপাসে উঠি, পুরীর বাইপাসের রাস্তাটা তোমাদেরকে দেখাই, তারপরে আস্তে আস্তে তোমাদের সামনে রিভিল করছি। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর ব্লগে জুড়ে থাকতে হবে। ওই জায়গাটা হচ্ছে মোহনা, নদী আর সমুদ্র একসঙ্গে মিশে। আচ্ছা, ওটা কি নদী? কি নদী? নদীর নামটা জানো না? আচ্ছা, ওকে, আমারও জানা নেই এই মুহূর্তে। আচ্ছা, ওটা হচ্ছে মোহনা, তাই তো? পুরীর মোহনা। আচ্ছা, আর এখান থেকে কি বাইপাস শুরু হয়ে যাচ্ছে? আচ্ছা, এই সাইড থেকে আরেকটু যেতে হবে, তাই তো? ওকে, 6 লেন হাইওয়ে, বাবা কি করেছে। পুরী বাইপাস রাস্তাটা যেরকম চওড়া ঠিক সেরকমই কিন্তু ফাঁকা, মানে একদম পুরো একদম এই যে জ্যাম জটের যে রাস্তাটা, আমি যেটা দিয়ে কালকে এসছি, ঢুকেছি পুরীতে,
তো সেই জায়গাটাকে পুরোপুরি বাইপাস করে দেয়। একটু ঘোরা পড়ে ঠিকই, কিন্তু ওটা পুরোপুরি কিন্তু বাইপাস হয়ে যায়। যেটা বলার ছিল তোমাদেরকে, আমরা সাধারণত যখন পুরী ভিজিট করি তখন আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করি, তারপরে কোনারক সান টেম্পলে যাই, সি বিচ এনজয় করি। এবারের প্ল্যানটাতে আমি একটুখানি টুইক করেছি। টুইক কি করেছি, এবারের প্ল্যানটাতে আমি রেখেছি হচ্ছে লিঙ্গরাজ টেম্পল এবং তার সাথে সাথে হচ্ছে 64 যোগিনী টেম্পল। লিঙ্গরাজ টেম্পল হচ্ছে পুরী থেকে ডিস্টেন্স ওই মোটামুটি, দুটো টেম্পলেরই ডিস্টেন্স মোটামুটি 60-62 কিলোমিটারের কাছাকাছি। এই যে রিভারটা যেটা রয়েছে, এই রিভারটার নাম হচ্ছে দয়া রিভার। আর এই দয়া রিভার সামনে এই একটুখানি ওইদিকে ভার্গবী রিভারের সাথে গিয়ে মিশেছে। আর ভার্গবী রিভারটা হচ্ছে আমাদের মহানদীর একটা ট্রিবিউটারি। পিপলি ক্রস করে এগিয়ে এসেছি, উত্তরা ক্রস করে আমি সোজা এখন যাব। এই উত্তরা ক্রস করে এই নদীর এই যে সঙ্গম যেটা বললাম না, যেটা মিশেছে ভার্গবী রিভারের সাথে, সঙ্গমের ঠিক ওই পারটা হচ্ছে তোমার হীরাপুর, আর ওইখানে হচ্ছে 64 যোগিনী টেম্পল। আর লিঙ্গরাজ টেম্পল হচ্ছে ঠিক এই দিকে, মানে আর কিছুটা যাওয়ার পরই আমাকে বাঁদিকে নিতে হবে। এই হচ্ছে বাদিক নিয়ে নিলাম, আর এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এখান থেকে হচ্ছে 2.3 কিলোমিটার। পৌঁছে গেছি হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। এই যে সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে বড় মন্দিরটা, এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। আর ভেতরে ক্যামেরা আর মোবাইল অ্যালাউড নয় আমি যতদূর জানি, তবুও পুরোপুরি কনফার্মেশন হয়ে যদি মন্দির ভিজিট করতে পারি, গর্ভগৃহে ঢুকতে পারি, সেই সমস্ত কিছু সেরে তারপরে আমি তোমাদের সামনে আসছি। লিঙ্গরাজ এই শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে পুরো রহস্যটা। লিঙ্গরাজ মানে হচ্ছে লিঙ্গদের রাজা। লিঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? শিবলিঙ্গ। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী সেই শিবলিঙ্গেদের রাজা হচ্ছে লিঙ্গরাজ, এবং মানা হয় হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী গোটা ভারতবর্ষ জুড়ে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম রয়েছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের থেকেও বড় হচ্ছে এই লিঙ্গরাজ টেম্পল। 10th সেঞ্চুরি বা 11th সেঞ্চুরিতে এই টেম্পলটা কিন্তু তৈরি করা হয়েছিল। ওই সময়ে এইখানে 5000-এরও বেশি মন্দির ছিল। 5000, ক্যান ইউ ইম্যাজিন? 5000। এখন এই মুহূর্তে এই পুরো চত্বরটাতে মোটামুটি 500টার মতো টেম্পল রয়েছে। এই যে টেম্পল যেটা রয়েছে, যেটা মেন যে টেম্পল যেটা দেখতে পাচ্ছ, এই টেম্পলটা, এটার হাইট রয়েছে হচ্ছে 55 মিটার। বহু পুরনো আমল থেকে শিবকে এই মন্দিরে পুজো করা হতো কীর্তিবাস নামে। তারপরে সেটা পরিবর্তন হয়ে হয় হরিহর। হরি মানে শ্রী বিষ্ণু এবং তার সাথে হর মানে হচ্ছে মহাদেব। তো এই মন্দিরের মধ্যে হরি হর মানে দুজনেই রয়েছে, বিষ্ণুও রয়েছে এবং তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবও রয়েছে। তো আমি যখন ব্লগ শুরু করেছিলাম ফার্স্ট এপিসোডে, তখন আমি বলেছিলাম জয় জগন্নাথ আর ওম নমঃ শিবায়। এই কারণেই বলেছিলাম, কারণ আমি এই মন্দিরটাও ভিজিট করব এবং এই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেই, এই যে টোটাল যে মন্দির পরিসর রয়েছে, এটা হচ্ছে বাউন্ডারি। আমি বাউন্ডারির বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই টোটাল মন্দির পরিসরের মধ্যে 127টা মন্দির রয়েছে, যার মধ্যে 108টা হচ্ছে শিবের মন্দির এবং বাদবাকি মন্দির হচ্ছে আদার্স দেবী দেবতাদের জন্য। এই যে মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে দেবী পার্বতীর। দেবী পার্বতীকে এইখানে বলা হয় ভুবনেশ্বরী। এই যে টোটাল যে জায়গাটা রয়েছে, এই টোটাল জায়গাটার স্বামী হচ্ছেন লিঙ্গরাজ। তো লিঙ্গরাজ উনি 3টে লোকের স্বামী। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বলা হয় উনি 3 লোকের স্বামী। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হয় ভুবনেশ্বর। কারণ হচ্ছে এতগুলো মন্দির এইখানে থাকার জন্য। সিটি অফ টেম্পল, ভুবনেশ্বরের নাম, অপর নাম হচ্ছে সিটি অফ টেম্পল। সেটার মেন কারণ হচ্ছে এই মন্দির। আর আরও একটা তথ্য আমি যেটা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই মন্দিরে কিন্তু কোনো নন হিন্দু অ্যালাউড নয়। কিন্তু তারা যদি মন্দির দর্শন করতে চায়, তারা কিভাবে করবে? তাদের জন্য সেই সময় থেকে ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা, যেইখানটায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যারা যারা হিন্দু নয় তারা এখানে আসবে, এখান থেকে দাঁড়িয়ে মন্দির কিন্তু দর্শন করবে। এই হচ্ছে মন্দিরের মোটামুটি ইতিহাস। যতটুকুনি পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে আমার কিছু ফিলিংস আমি তোমাদের সাথে শেয়ার করি। মন্দিরে যখন আমি ফ্রন্ট গেট দিয়ে ঢুকছি, ফ্রন্ট গেটে একদম ওপরে 9খানা শিবের অবতারের কলাকৃতি কিন্তু করা রয়েছে। তার নিচে একদিকে রয়েছে হচ্ছে হরিহর, একদিকে হচ্ছে শিব, একদিকে হচ্ছে বিষ্ণু, আর আরেকটা পিলারে রয়েছে হচ্ছে একদম প্রপার অর্ধনারীশ্বর মানে দেবাদিদেব মহাদেব, আর তার সাথে হচ্ছে মা পার্বতী। মন্দির দিয়ে ঢুকলাম, ঢুকে ভেতরে সমস্ত
এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের কথা বলছিলাম, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের প্রত্যেক কটা লিঙ্গম কিন্তু এখানে রয়েছে। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী কেউ যদি দ্বাদশ জ্যোতির্লিঙ্গম ভিজিট যদি না করে লিঙ্গরাজ মন্দির যদি ভিজিট করে, তাহলে তার পুণ্য অনেক 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 গুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। এটা তো গেল একটা পুণ্যের কথা, মানে যারা শিব ভক্ত রয়েছে তারা পুণ্য করার জন্য এই কাজগুলো করতে পারে। কিন্তু আমি যখন মন্দিরে ঢুকি, আমি ঢোকার পর মন্দিরের একটা অদ্ভুত শক্তি আমি অনুভব করতে পেরেছি, অদ্ভুত শক্তি। মন্দিরে ঢোকার পর দুই দিকে, একদিকে নাগেশ্বর টেম্পল ছিল আর আরেক দিকে ছিল হচ্ছে নাম কি সোমনাথ টেম্পল। এবারে তার মাঝখান দিয়ে একটা নন্দী মহারাজের একটা স্তম্ভ রয়েছে, যে স্তম্ভটাকে বলছে, ওখানে বলছে যে সবাই জড়িয়ে ধরো, যা মনের ইচ্ছে সেই জিনিসগুলো বলো। আমি জড়িয়ে ধরিনি, আমি শুধু হাত রেখেছি। বললে বিশ্বাস করবে না, আমার গায়ে কাঁটা দিচ্ছে এখন। আমি হাত রেখেছি, আমার মনে হচ্ছে আমার শরীর দিয়ে বিদ্যুৎ খেলে গেছে। আমার মনে হচ্ছে আমার মধ্যে একটা অনেক বড় শক্তি কাজ করছে, এই রকম একটা পজিটিভ এনার্জি, এই রকম একটা শক্তি আমার সেই অনুভূতিটা হয়েছে। আর বাকি পুরো মন্দির ঘুরে আমার যা অনুভূতি হয়েছে সেটা আমার অন্তরাত্মাই জানে। এই লিঙ্গরাজ টেম্পলের এটা হচ্ছে পবিত্র পুকুর। এখানকার সেবায়েত যারা রয়েছেন তাদের মান্যতা যে এই পুকুর থেকে কেউ যদি জল পান করে বা এই পুকুরে কেউ যদি ডুব দেয়, তাহলে তার পুণ্য হবে এবং সে রোগ ব্যাধির থেকে মুক্ত হবে। আর এই পুকুরের চারিদিকে রয়েছে হচ্ছে 108খানা শিবের মন্দির এবং তার মাঝখানে সেন্টার, একদম সেন্টারে রয়েছে অনেক বড় একটা শিবলিঙ্গ। এই হচ্ছে সবথেকে বড় শিবলিঙ্গটা, যেটা পুকুরের ওই পার থেকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এইটা। ভোলে বাবাকে দেখতে পাচ্ছ? কত বড়, কত বড়, সত্যি লিঙ্গর রাজা লাগছে। যদিও এটা অ্যাকচুয়ালি লিঙ্গরাজ নয়, লিঙ্গরাজ টেম্পলটা পেছনে। তোমাদেরকে আরেকটু ওপর দিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো, আর চারিদিকে 108টা শিব মন্দির। অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক চুরি হয়ে গেছে। 2010 সালের একটা সার্ভের কথা বলছি। মহাশিবরাত্রিতে এই মন্দিরের অ্যাট এ টাইম লোক সংখ্যা হয়েছিল, মানে ভক্তগণের সংখ্যা হয়েছিল প্রায় 1.5 থেকে 2 লাখ। ক্যান ইউ ইম্যাজিন? আর প্রত্যেক দিন 3 থেকে 6 হাজার ভক্ত এই লিঙ্গরাজ মন্দির কিন্তু দর্শন করতে আসে। আজকে জগন্নাথ দেবের দর্শন পেয়েছি আর আজকে লিঙ্গরাজের দর্শন পেয়েছি। আজকে সোমবার, তার উপরে আবার লিঙ্গরাজের দর্শন পেয়েছি। মানে আমি যে কতটা পরিমাণে ব্লেসড ফিল করছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটু আগে বলছিলাম না যে ভুবনেশ্বর সিটি অফ টেম্পল, চারিদিকে মন্দির রয়েছে, শুধুমাত্র লিঙ্গরাজ নয়। বলছিলাম যে এই অঞ্চলে রয়েছে হচ্ছে 5000 মন্দির, যেটার এই মুহূর্তে এখন বর্তমানে অবশিষ্ট রয়েছে হচ্ছে 500। তো 5000-এর মধ্যে থেকে 500, বাদ বাকি সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তার মধ্যে এই একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা এখন এই মুহূর্তে পুজো হয় না। এই মন্দিরে আমাদের ঐতিহ্য, আমাদের কালচারকে আমরা আগে থেকে রক্ষণাবেক্ষণ করা যদি শুরু করে দিতাম, বা আমরা আমাদের নিজেদের কালচারটাকে প্রাধান্য দিতাম, তাহলে কখনোই আমরা পাশ্চাত্যের ওপরে ডিপেন্ডেবল হয়ে পড়তাম না। মানে আজকে যদি একটা ছোট বাচ্চাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে গ্র্যাভিটি কে আবিষ্কার করেছে, সে বলে দেবে নিউটন। কেউ কিন্তু ব্রহ্মগুপ্তের কথা বলবে না, কেউ কিন্তু ভাস্কর 2 এর কথা বলবে না। ব্রহ্মগুপ্ত এই কথাটাকে বলে গেছিল, ভাস্কর 2 এই যে গুরুত্বাকর্ষণ, এই ব্যাপারটা মানে গ্র্যাভিটেশন, এই গ্র্যাভিটেশনের ব্যাখ্যা দিয়েছিল ভাস্কর 2। কথা বলতে বলতে চলে এসেছি আরেকটা টেম্পল। এই টেম্পলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে মহাকালী টেম্পল। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের পুরো বর্ডার, মানে মেন ওয়াল। তার নিচে এইটা হচ্ছে একটা ছোট্ট একটা জায়গা, আর এইখানে নিচে হচ্ছে মহাকাল এবং মহাকালী, এই হচ্ছে মন্দির। পুরীতে আসলে সবাই অনেক 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 টেম্পল কিন্তু ভিজিট করে, অনেক টেম্পল ভিজিট করে, কিন্তু লিঙ্গরাজ টেম্পল কিন্তু খুব কম মানুষ কিন্তু ভিজিট করে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার কথায় ইনফ্লুয়েসড হয়ে নয়, নিজেরা একবার তোমাদের জীবদ্দশায় একবার এসে এই টেম্পলটা ভিজিট করো, ভিজিট করে দেখো, শুধু
তারপরে তোমার যদি মনে হয় তুমি পুজো দেবে তো পুজো দাও, তোমার যদি মনে হয় পুজো দেবে না তো দিও না, কিন্তু একবার এসে হিস্ট্রিটা জানো এবং এখানকার যে স্থাপত্য, ভাস্কর্য, সমস্ত কিছু যা কিছু রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং একবার নিজে চাক্ষুষ এসে দেখে যাও। আমি যতটুকুনি পারলাম এই টেম্পল সম্বন্ধে আমি আমার ভাষায় তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আই এম সরি। এবার চলো, অনেকটা বেলা গড়িয়েছে, এবার এখান থেকে বেরিয়ে যাব 64 যোগিনী টেম্পল। চলে এসেছি এখন 64 যোগিনী টেম্পলের একদম সামনে। আমার পেছনে এটা হচ্ছে 64 যোগিনী টেম্পল। তোমাদেরকে শুরুতে দেখিয়ে দেই, এখানে একটা লেখা রয়েছে, এই লেখাটা পজ করে তোমরা পড়ে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে এই মন্দিরটা কতটা প্রাচীন। বলা হয় জগন্নাথ দেবের যে পুরীর মন্দির রয়েছে সেই পুরীর মন্দিরের থেকেও কিন্তু এই মন্দিরটা প্রাচীন। মন্দিরে ক্যামেরা অ্যালাউড নেই, মানে গোপ্রো বা ক্যামেরা এই ধরনের জিনিসপত্র অ্যালাউড নেই, বাট মোবাইল অ্যালাউড রয়েছে। জুতো খুলে মোবাইল নিয়ে আমি ঢুকে পড়লাম হচ্ছে মন্দিরের ভেতরে। আর এই 64 যোগিনী টেম্পল যে মন্দিরটা রয়েছে এই মন্দিরটা কিন্তু মহাদেবের মন্দির। আর এই হচ্ছে ভেতরে শিবলিঙ্গ, এই হচ্ছে মন্দির। আর সামনে এখানে রয়েছে হচ্ছে নন্দী মহারাজ। 64 যোগিনী টেম্পল বাইরে থেকে দেখতে খানিকটা এরকম। এই মন্দিরটার মাথার ওপরে কোনো চূড়া নেই, মন্দিরটা কিন্তু ওপর থেকে পুরোপুরি ভ্যাকেন্ট। আর মন্দিরের বাইরে এইখানে এই যে মূর্তি তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই মূর্তি হচ্ছে দেবী দুর্গার 9টা কাত্যায়নী রূপ। তার মধ্যে এই একটা রূপ, এই একটা রূপ, এক একটা রূপের ব্যাখ্যা কিন্তু এক এক রকমের। চৌষট্টি যোগিনী টেম্পল বাইরে থেকে দেখতে খানিকটা এরকম। এই যে মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার মাথার ওপরটা পুরোপুরি ভ্যাকেন্ট। কেন ভ্যাকেন্ট সেটার ব্যাখ্যাটা আমি ভেতরে গিয়ে তোমাদেরকে বলছি। আর 64 যোগিনী টেম্পলের 64 যোগিনী এই কথাটা বলা হয়েছে দেবী দুর্গার 64টা রূপের জন্য। মন্দিরের হাইট কিন্তু খুব একটা বেশি নেই, একদম মাথা নিচু করে তোমাদেরকে কিন্তু ঢুকতে হবে, কাইন্ড অফ এই রকম। আর ঢুকেই তোমরা দেখতে পাবে এইখানে দেবী দুর্গার 64টা রূপ। বাইরেটা রয়েছে হচ্ছে কাত্যায়নী রূপ, সেটা 9টা, আর ভেতরে রয়েছে দেবী দুর্গার 64টা রূপ। এক একটা রূপের ব্যাখ্যা এক এক রকমের। এখানে দেবী দুর্গার পূজা করা হয়েছে। এই হচ্ছে টোটাল দেবী দুর্গার 64টা রূপ। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাট মন্দিরটা বলছিলাম, এখানে কোনো একটা সময় নটরাজের মূর্তি কিন্তু থাকতো, এখন সেটা নেই। এই 64 যোগিনী টেম্পল হচ্ছে তন্ত্র সাধনার জায়গা, যার জন্য এখানে অঘোরী থেকে শুরু করে সমস্ত সন্ন্যাসী এবং সাধকরা আসে তন্ত্র সাধনা করতে, সিদ্ধি লাভ করতে। এবং সিদ্ধি লাভের জন্য তাদের এটা বিশ্বাস যে ওপর থেকে সমস্ত শক্তি আসবে। দ্যাটস ওয়াই ওপরে কিন্তু কোনো রকম ছাদ নেই, যেটা বাইরে দাঁড়িয়ে বলছিলাম তোমাদেরকে। টেম্পলের মেন গেট দিয়ে ঢোকার সময় আমি যেখানটা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে, এই জায়গাটা, এটাকে বলা হয় সূর্য মণ্ডপ। গোটা ভারতবর্ষে এই 64 যোগিনী টেম্পল কিন্তু 4টে রয়েছে, তার মধ্যে 2টো রয়েছে হচ্ছে ওড়িশা, একটা হীরাপুরে, আরেকটা রানীপুরে। এছাড়া কর্ণাটকাতে কোলার বলে যে জায়গাটা রয়েছে সেখানে কোলা রামা দেবী টেম্পল নামেও কিন্তু 64 যোগিনী টেম্পল রয়েছে। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এমপিতে গোয়ালিয়রে একতেশ্বর মহাদেব টেম্পল নামে 64 যোগিনী টেম্পল রয়েছে। এই টোটাল গোটা ভারতবর্ষ জুড়ে 4টে 64 যোগিনী টেম্পল রয়েছে। আর এই 64 যোগিনী টেম্পলের আকার আকৃতি অনুযায়ী ব্রিটিশিয়াররা কিন্তু পার্লামেন্ট বানিয়েছিল। আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটা যেন বজায় থাকে, সেই কারণে এই 64 যোগিনী টেম্পলের আর্কিটেকচার অনুযায়ী কিন্তু পার্লামেন্ট বানিয়ে গেছিল হচ্ছে ব্রিটিশিয়ার। বেসিক্যালি আমি মন্দিরের ভেতরে থেকে যেটা বুঝতে পারলাম, সেই মন্দিরের পুরো ব্যাপারটা হচ্ছে তন্ত্র সাধনা, বশীকরণ, কালা জাদু, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু এই মন্দিরটার একটা বৈশিষ্ট্য রয়েছে। এবারে মন্দিরের চত্বর থেকে বেরিয়ে আমি চলে এসেছি মন্দিরের ঠিক সামনেই 64 যোগিনী পন্ড একটা রয়েছে, বিশাল বড় একটা পন্ড রয়েছে। আর এই পন্ডটার একটা বিশেষত্ব আছে, তোমাদেরকে সেই বিশেষত্বটা দেখানোর জন্য আমি নিয়ে এলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা একটা বিশাল বড় একটা পন্ড, মাঝখানে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছ, একদম ছোট একটা মন্দির রয়েছে। এই মন্দিরে কিন্তু শিবের পুজো হতো,
একটা সময়, কিন্তু এখন সেটা হয় না। আসার সময় তোমাদেরকে ভার্গবী রিভারের কথা বলছিলাম, তো সেই ভার্গবী রিভারের ওই পারে তৎসমকালীন সময়ে যে উড়িষ্যার রাজা ছিল, সেই রাজার বাড়ি থেকে একটা সুড়ঙ্গ সোজা নেমে আসতো হচ্ছে এই পন্ডটাতে। রাজা এখানে এসে পুজো দিত। মুসলিমদের অনেক আক্রমণ হয়, তো সেই আক্রমণের পর থেকে কিন্তু ওই রাস্তাটা বন্ধ হয়ে যায় এবং রাজার আসাটাও বন্ধ হয়ে যায়। এটা আমি কিছু গল্প এখানে লোকালদের কাছ থেকে শুনলাম বলে আমি তোমাদেরকে জানালাম। আর মুসলিমদের যে আক্রমণ হয়েছিল সেটা আমরা সকলেই জানি, কারণ প্রচুর মুসলিম এরকম রয়েছে যারা আমাদের হিন্দু টেম্পল লুটপাট করে নিয়ে গেছে। সোজা সাপটা বাচ্চাদের মতো যদি উদাহরণ দেই, তার মানে সেটার উদাহরণ দিতে গেলে আমাকে বলতে হয় সোমনাথ টেম্পল। কতবার আক্রমণ হয়েছিল জানো, আর কে আক্রমণ করেছিল সেটাও কিন্তু জানো। তাহলে নেক্সট বার তোমরা যদি পুরীর প্ল্যান করো, পুরীর সাইড সিনের মধ্যে লিঙ্গরাজ টেম্পল এবং 64 যোগিনী টেম্পলটাও কিন্তু অ্যাড অন করে নিও। এখানে এসে হিস্ট্রিটা জানো, বোঝো, মন্দির দুটো মন্দিরকেই চাক্ষুষ নিজেরা দেখো, তাহলেই বুঝতে পারবে এই মন্দিরের, এই হিন্দু মন্দিরগুলোর কি তাৎপর্য রয়েছে। তাহলে 64 যোগিনী টেম্পল আর লিঙ্গরাজ টেম্পল এই দুটোই আমার দেখা হয়ে গেল, আমার উইশ লিস্টে ছিল। আর যতটুকুনি তথ্য আমার জানা ছিল সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। 64 যোগিনী টেম্পলে প্রথমে আমাকে বলা হলো যে গোপ্রো নিয়ে মাইক লাগিয়ে স্ট্যান্ড লাগিয়ে আমি ভিডিও করতে পারবো না, মোবাইল দিয়ে করতে পারবো। তারপরে মোবাইল দিয়ে যখন করছিলাম, মাঝখানে একজন এসে বলল যে এটা ইউটিউবের জন্য হবে কি হবে না, এগুলো অ্যালাউড না, এই সমস্ত করা যাবে না, শুধু স্টিল ফটো অ্যালাউড, এরকম মানে জিনিসপত্র বলতে শুরু করলো। তো যার জন্য আমি মাঝখানে একটুখানি স্লো ভয়েসে, একটু নাম ভয়েসে আমি কিন্তু কথা বলছিলাম। এটা যদি তোমরা নোটিস করে থাকো, তার পেছনের রিজনটা হচ্ছে এটা। তো ওখানে যে পুরোহিত ছিল, যে সেবায়েত ছিল, তো তাকে আমি যখন বললাম এবং সে বলল আচ্ছা ঠিক আছে, আমি কোনো করে দেবো না, তুমি আমাকে একটুখানি দক্ষিণা দাও। তো আমি তখন, আমার কাছে চিত্রটা পরিষ্কার হলো, তো আমি আবার একটুখানি দক্ষিণা দিলাম। দক্ষিণা দেওয়াতে সে বলল ঠিক আছে, আমি ওকে বলে দেবো, তুমি ভেতরে গিয়ে যাও, তোমার যেটা করার আছে তুমি সেই কাজটা করো। তো এই রকমভাবে আমি 64 যোগিনী টেম্পলের ভেতরে ভিডিওটা করলাম লাস্টের দিকে। আরে আরে কবাডি 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 চলে এসেছি হচ্ছে পুরীর বিচে। মারাত্মক ঢেউ রয়েছে, মারাত্মক ঢেউ, মারাত্মক ঢেউ। কোথায় আসছে দেখেছো জল? আর বিকেলবেলা হয়ে গেছে তো, যার জন্য একটু শান্ত হয়ে, একটু ঠান্ডা মাথায় একটু জিরোনোর সময় এটা একটা। আর তার সঙ্গে এরকম ইয়ার সুদিং একটা সাউন্ড। আজকে কিন্তু বেশ ভালো রাইড হয়েছে, মানে মোটামুটি এই যাতায়াত মিলিয়ে দেখতে গেলে 125-26 কিলোমিটারের কাছাকাছি কিন্তু রাইড আমার হয়ে গেছে। ভালোই হয়েছে, ঠিক আছে। এটা একটুখানি এনজয় করি। বেশ কিছুক্ষণ সমুদ্র সৈকতে সময় কাটিয়ে মনটাকে শান্ত করলাম, আর তারপরে আমি আমার ক্লান্ত শরীরটাকে নিয়ে ডিরেক্ট চলে এলাম হোটেল রুমে। আগে এসে স্নান করলাম, একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিলাম। আর আসার পথে আমি রাতের ডিনারটাও নিয়ে চলে এসেছি, যাতে সেকেন্ড টাইম আমাকে আর বেরোতে না হয়। একেবারে রাতের ডিনার করব, একদম চুপচাপ শান্ত হয়ে শুয়ে পড়বো। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করে নিও, ওখানে আলাফিয়ার কন্ট্যাক্ট ডিটেলসের সাথে সাথে ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া রয়েছে। সত্যি কথা বলো তো, 64 যোগিনী টেম্পল সম্বন্ধে কি তোমাদের আগে ধারণা ছিল? তোমরা কি এই মন্দিরটা সম্বন্ধে কি জানতে? লিঙ্গরাজ টেম্পল তাও ঠিক আছে, বাট 64 যোগিনী টেম্পল, এই টেম্পল সম্বন্ধে কি তোমাদের আগে আইডিয়া ছিল? যদি থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।